উঠে এসো গাড়িতে। কি হলো? ডাকলাম তো আমি তোমাকে। তোমাকে গাড়িতে উঠতে বললাম যে, তুমি আমার কথা ইগনোর করছো। তোমাকে তো বললাম গাড়িতে উঠে বসতে। তোমাদের বাড়িতে থাকি বলে তোমাদের বাড়িতে তোমাদের বাড়ির লোক যা বলবে সেই কথা শুনে চলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু বাড়ির বাইরে আমি কিভাবে যাতায়াত করব, কোন গাড়িতে যাব, সেটা কিন্তু তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এমন কোনো শর্ত তো আমাদের মধ্যে ছিল না জজদা। খুব কথা বলতে শিখেছো না তুমি? এটা তো কথা শেখার কিছু নেই জজদা, এটা তো খুব সাধারণ একটা কথা। এটা আবার শিখে বলার কি আছে? বাড়ির কাজের লোককে মেঝেতে ভাত খাওয়া মানায়, তাকে ঘর ছাড়া করে দিয়ে মেঝেতে শুতে দেওয়া মানায়। সেই একই লোককে কি গাড়িতে লিফট দেওয়া মানায় জজদা? একই রাস্তায় ফিরছো তাই বলছি, না হলে বলার প্রশ্নই আসতো না। বাহ, এরকম তো অনেক লোক রাস্তায় যাতায়াত করছে, কই তাদের সবাইকে তো তুমি লিফট দিচ্ছ না। তাহলে আমাকে কেন তুমি শুধু লিফট দিতে চাইছো জজদা? বাজে কথা বলো না শবনম। আমাদের বাড়িতে ফিরছো তাই তোমাকে লিফট দিতে চাইছি। বাড়ি ছাড়া অন্য কোথাও গেলে নিশ্চয়ই লিফট দিতে চাইতাম না। অবশ্য তোমাকে লিফট দেওয়ার লোকের এখন অভাব নেই। রাহুলদারও তো গাড়ি আছে না? রাহুলদার যে আমি গাড়িতে উঠিনি, রাহুলদার যে আমি লিফট নিইনি, সেটা তুমি আমাকে দেখেই বুঝতে পারছো জজদা। শুধু শুধু এই অবান্তর কথা বলে তো কোনো লাভ নেই। শুধুমাত্র একটা মেয়ের চরিত্র হনন করবে বলে একটা ছেলের সঙ্গে নাম জুড়ে দেওয়ার কোনো মানে হয় না জজদা। আর তোমার বাড়িতে যাচ্ছি বলেই তোমার গাড়িতে উঠতে যাবো কেন বলো তো? দেখো, যার যেমন সামর্থ্য তাকে তো তেমন ভাবেই চলতে হবে। আমার না গাড়িতে চড়ার সামর্থ্য নেই। আমাদের মতো মেয়েদের দূর থেকে গাড়ি দেখা ভালো। শুধু শুধু তোমার গাড়িতে উঠতে যাবো কেন বলো তো? আর গাড়িতে তুলছই বা কেন তুমি আমাকে? কাঙালকে কি কখনো শাকের ক্ষেত দেখাতে আছে? আমি তোমাকে গাড়িতে উঠতে বলেছি শবনম। তুমি যা বলবে সেটা আমার পক্ষে শোনা নাও সম্ভব হতে পারে। তাই নাকি? সন্দেহ আছে? শবনম, তুমি কিন্তু নিজের দোষে অনেক শাস্তি পেয়েছো, আর নিজের শাস্তির পরিমাণটাকে বাড়িও না। আমি যা করেছি না ঠিক করেছি, আমি সেটা বুঝতে পারি। আমি ঠিক করেছি, 100% আমি ঠিক করেছি। কটা দিন যেতে দাও না, তুমি খুব ভালো করে বুঝতে পারবে তুমি ঠিক না তুমি ভুল। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি ঠিক করেছি, আর আগামী দিনেও আমার মনে হবে আমি ঠিক করেছি। আমি যা করেছি কিচ্ছু ভুল করিনি, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি যা করেছি না, তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারতো না। খুব হিংসে হয় না তোমার? হিংসে? তাই বুঝি? তা ঠিক কি প্রমাণ পেলে আমার হিংসের? বারে, তুমি তো রোহিণীকে সহ্যই করতে পারো না। রোহিণী আজকে আমার জীবনে এসে গেছে বলে তুমি আমার সাথে দুটো কথা ঠিক করে বলতে পারো না। তুমি কি মনে করেছিলে শবনম, যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? Don't shout! চিৎকার করো না। দেখো, আমাদের মতো মানুষের মান সম্মান নাই থাকতে পারে। আমরা তো অপমানের মধ্যেই বেঁচে থাকি, আমাদের তো গন্ডারের চামড়া। তোমাদের মতো মানুষের তো মান সম্মান বোধ আছে। তাহলে এভাবে রাস্তার মধ্যে চিৎকার করছো কেন? তোমার কেন মনে হচ্ছে যে এখানে তোমাকে কেউ চেনে না? তোমার তো কেউ চেনাও মানুষ বেরিয়ে যেতে পারে, সেটা একবারও ভেবে দেখোনি তুমি? তুমি কি আমাকে শেখাবে নাকি? তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? আমি কাউকে কিছু শেখাতে যাইনি, আমি নিজের মতোই রাস্তায় হাঁটছিলাম। তুমি আমাকে দেখে গাড়িটা থামাতে গেলে কেন? বিবেক, বিবেকের কারণে। তোমার জ্বর, তোমার শরীর খারাপ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবে, আর পড়ে গেলে তো সে আমাদের ঘাড়েই পড়বে। তাই একই রাস্তায় যাচ্ছি যখন ভাবলাম তোমাকে বাড়ি নিয়ে যাই। তোমার গাড়িতে না ওঠার আমার কোনো দরকার নেই জজদা। শবনম, ভুলে যেও না, ভুলে যেও না তুমি কিন্তু এখন আমাদের আশ্রয়ে থাকো। আশ্রয় থাকি জজদা, তুমি ভুলে যেও না আমি চাইলেই কিন্তু আমি নিজের একটা আশ্রয় খুঁজে নিতে পারি। কেন নিচ্ছি না সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তোমার মনকে প্রশ্ন করো আমি কেন কোথাও যাচ্ছি না, আর সেই উত্তর যদি তোমার কাছে না থাকে তাহলে সত্যিই হয়তো আমার তোমাদের বাড়ি থাকার দিন ফুরিয়েছে। এ কি? চলো
চলো আমার গাড়িতে ছাড়ো। চলো। না, ছাড়বো না। অনেক বাড়াবাড়ি করেছো তুমি, অনেক অসম্মান করেছো, অনেক অপমান করেছো আমাকে। আজকে আমি তোমাকে ছাড়বো, তোমার আমার কথা শুনতে হবে। তুমি ভুলে যেও না যে তুমি আমার বাড়িতে আসছি, আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে। চলো। তোমাকে কিন্তু আমি আমার হাতটা ছাড়তে বলেছি। তুমি গাড়িতে বসবে, আমি তুমি তোমাকে চুপচাপ। বলেছি দেখো, আমি না তোমার বাড়ির আশ্রিত হতে পারি, কিন্তু আমি তোমাদের কৃতদাস নই যে যখন আমাকে তুমি যেটা বলবে আমাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি একটা কথা শুনতে চাই না তোমার, তুমি গাড়িতে বসো। আরে! বসো। আমি যখন একবার বলেছি যে তুমি আমার গাড়ি করে আমার বাড়িতে যাবে, মানে আমার গাড়ি করেই যাবে। চুপচাপ বসে। রঞ্জা, গায়ের মধ্যে এইভাবে নাম ধরে ডাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। একজন মানুষকে নাম ছাড়া আর কিভাবে ডাকা যায় বলো? তোমাদের গায়ের এসব অদ্ভুত নিয়ম তো আমি ভুলেও গেছি, এতদিন বাদে এলাম তো। গ্রামে যখন এসেছো তখন মনে রাখা উচিত। বললাম তো ভুলে গেছি, আর মনে রাখতেও চাই না। আমি যেমন আমি তেমন। যাকে এখন তোমার বাড়িতে গেলে তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলা যাবে? কি ব্যাপারে? বারে, এতদিন বাদে গ্রামে এলাম, পুরনো সব চেনা মানুষ, কথা বলতে পারি না? শোনো ইকবাল, কোনোদিন তোমার জীবনে কোনো ছায়া ফেলিনি আমি। এতদিন বাদে ফিরে এসে তুমিও আমার জীবনে কোনো ছায়া ফেলো না। আর যদি বউ নিয়ে আসতে, তাহলে বউ দেখাতে আমাদের বাড়িতে যেতে পারতে। যখন বউ নিয়ে আসবে এসো আমাদের বাড়িতে। তাছাড়া এমনি এমনি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলার তো কোনো কারণ নেই। হাসার মতো কিছু বললাম বুঝি? আচ্ছা, এতদিন পরে তোমাদের দেখা হলো, তোমরা ঝগড়া করেই কাটালে? হ্যাঁ ইকবাল ভাই, কোথায় বিয়ে করেছো তুমি? হ্যাঁ, কোথাকার মেয়ে? কেমন দেখতে হয়েছে তোমার বউ? রাস্তায় দাঁড়িয়ে কি এত কথা বলা যায় ভাবি বলো? যাকে এসে যখন পড়েছি 2-4 দিন থাকবো, সবই জানতে পারবে। আজ তো রঞ্জা আমাকে ওর বাড়িতে যেতে অ্যালাউ করলো না। বেশ, আমি আমার সময় মতো যাব। না, যাবে না। সব কথা শোনার অভ্যেস আমার নেই, তুমি খুব ভালো করে জানো। আর সেদিন যে ইকবালকে দেখেছিলে, তার সঙ্গে আজকের ইকবালকে মেলাতে যেও না, মিলবে না। এই নতুন ইকবালকে তোমার হয়তো অ্যাকসেপ্ট করতে অসুবিধে হতে পারে, কিন্তু এই ইকবাল কারুর অ্যাকসেপ্টেন্সের অপেক্ষায় থাকে না, এটাও তোমার জেনে রাখা ভালো। এগুলাম। মানুষটার সঙ্গে শুধু ঝগড়াই করলে রঞ্জা আপা? ও কেন এলো ভাবি? কেন এলো? ও ভালো আছে সেটা দেখাতে? বড় গাড়ি হয়েছে, ভালো সাজ পোশাক হয়েছে, তাই দেখাতে? আমরা কি ভিখিরি নাকি ভাবি? আমরা ভিখিরি বলো, আমরা ভিখিরি? তাহলে কেন কেন এলো? তা এই যে তুমি আমাকে রোহিণীদির সিটে বসালে, এতে রোহিণীদিকে অসম্মান করা হলো না? বাড়ি গিয়ে তুমি রোহিণীদিকে বলতে পারবে যে তুমি রোহিণীদির সিটে আমাকে বসিয়ে নিয়ে এসেছো। আমি কাকে কি বলবো সেটা আমার ব্যাপার। আমি যখন তোমাকে আমার গাড়িতে বসিয়েছি, তুমি আমার গাড়িতে আমার সাথে বসে চুপচাপ আমার বাড়িতে ইটস যাবে। নট পসিবল জসদা, সম্ভব নয়। দেখো, মানছি তোমরা মনে করো যে আমাদের মতো মেয়েদের কোনো মান সম্মান নেই। হ্যাঁ, তোমাদের মতো হয়তো মান সম্মান এত ঠুনকো নয় যেটা চট করে ভেঙে যায়, কিন্তু যথাযথ জায়গায় না আমাদের মান সম্মান কিন্তু ঠিকই আছে।
হ্যাঁ, তুমি গায়ের জোর আমাকে গাড়িতে তুলেছো, তাতে তোমার গায়ের জোর জয়ী হচ্ছে। আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার মনের ইচ্ছের বিরুদ্ধে আমি কিন্তু তোমার সাথে যাচ্ছি। দেখো, আমি চাইলে চিৎকার করে এখানে লোক জমা করতে পারি, আর সেখানে তুমি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিতে বাধ্য হবে। কিন্তু আমি না এত অসভ্য নই, আমি এই সিন ক্রিয়েট করবো না। কিন্তু আমি চাইলে এই সিন ক্রিয়েট কিন্তু করতাম। জজদা, কাউকে সম্মান না করতে পারো, কিন্তু নিজেকে এভাবে অসম্মান করো না। তুমি তো নিজেই নিজেকে অসম্মান করছো জজদা। দয়া করে আমাকে এখান থেকে নামতে দাও। শবনম, ছাড়ো, বলো কি বলবে। তুমি আমাকে অনেক অসম্মান করেছো শবনম, অনেক আঘাত দিয়েছো তুমি আমাকে। আমার জীবনটা তুমি পুরো ঘুরিয়ে দিয়েছো শবনম। আমি না তোমার কথা ঠিক বুঝতে পারলাম না জজদা। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো শবনম, তুমি করেছো প্রত্যাখ্যান। আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারতাম। ভালোবেসেছিলাম আমি তোমাকে, পুরো পৃথিবীটা আমি তোমাকে তুলে দিতাম। I was even ready to sacrifice my life. তার বদলে তুমি আমাকে কি দিয়েছো? কি দিয়েছো তার বিনিময়ে? জোর করে নিজের কাছ থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছো। এমন একটা জীবন আমাকে উপহার দিয়েছো, যে জীবনটাতে আমি নিঃশ্বাস নিতে পারি না। প্রত্যেক মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিঃশ্বাস নিতে পারছি না এই জীবনটাতে শবনম। তার জন্য তোমার এতটুকু করুণা নেই, মায়া দয়া নেই, তোমার মন বলে কিছু নেই না, তোমার একটুও ফিলিংস নেই। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমিও এই জীবনটাই ঘাড়ে চেপে বসে থাকবো, আর তোমাকে দেখাবো সুখ কাকে বলে। আমি এটাও দেখাবো তোমাকে যে মানুষ হিসেবে আমি তোমাকে কতটা অপমান করতে পারি, আমি তোমাকে। আর এটাও দেখবো যে তুমি কতদিনে তুমি এটা বোঝো, এটা ফিল করো যে আমি এখন কতটা কষ্টে আছি। আমার জীবনটা তুমি অভিশপ্ত করে তুলেছো, কতটা যন্ত্রণায় আছি আমি, এটা তুমি বুঝবে, একদিন ঠিক বুঝবে। আরে কি দোষ ছিল আমার? কি দোষ করেছিলাম? কি ভুল করেছিলাম আমি? বলো না। ভালোবেসেছিলাম তোমাকে, আরো ভালোবাসতে চেয়েছিলাম তোমার সাথে সুখে সংসার করতে। তার বদলে তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিলে। আজকে এতটা দূরে সরিয়ে দিয়েছো তুমি আমাকে যে আমি চাইলে ওখান থেকে আর ফিরে আসতে পারবো না ওখান থেকে আর ফিরে আসতে। আর তাই আমি ঠিক করেছি যে আমি এখন এতটাই দূরে চলে যাব যে তুমি আমাকে চিনতে পর্যন্ত পারবে না, কোনোদিন চিনতে পারবে না। তুমি ভাববে যে এই জজদাকে আমি কোনোদিনও দেখিনি। অচেনা হয়ে যাবো আমি তোমার কাছে, অচেনা। আর তাতে আমি অনেকটা সফল হয়েছি। ইয়েস, আই অ্যাম সাকসেসফুল। সফল হয়েছি, আই অ্যাম সাকসেসফুল। সিট বেল্ট পরো। একটু ভালো করে সাবান দিয়ে মুছবে কিন্তু শবনম। আমি পরিষ্কার ঘর ছাড়া একদম থাকতে পারি না, আমার খুব অসুবিধা হয়। রোহিণী রে, আমি সাবান গুঁড়ো দিয়ে ঘরটা মুছছি গো। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? কিছু তো করার নেই। আমার খুব একটা কষ্ট হচ্ছে না রোহিণীদি, আমি তো বাড়িতেও ঘর মুছতাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, নিজের বাড়িতে থাকা আর পরের বাড়িতে থাকা তো এক ব্যাপার নয় শবনম। একটু তো বদল হয় বই কি। তবে হ্যাঁ, এটাও ঠিক যে তোমাদের বাড়িতে তো আর এরকম সিমেন্টের মেঝে টেঝে ছিল না, মাটির বাড়ি, মাটির মেঝে। সেটা মোছা আর এটা মোছার মধ্যে ডেফিনেটলি অনেকটাই তফাৎ আছে। কি করবে বলো, পরের বাড়িতে আছো যখন কিছু না কিছু কাজ তো তোমাকে করতেই হবে শবনম। আজকালকার দিনে বিনি পয়সায় কেই বা কাকে কি দেয়, তাই না? বরং আমি তো বলবো তুমি লাকি,
এত বড় একটা সুযোগের সদ্ব্যবহার করো। তুমি তো বিশাল বড় একটা সুযোগ পেয়েছো। কলকাতার মতো জায়গায় এরকম ভাবে মাথার ওপর ছাদ পাওয়া কিন্তু চারটিখানি কথা নয় শবনম। অত ভেবো না তুমি রোহিণীদি, আমার কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। আল্লাহ হাত পা দিয়েছে কাজ করার জন্য, আর মাথা দিয়েছে বুদ্ধি দিয়ে চলার জন্য, আর সেই সবগুলোই আমি ব্যবহার করা ভালো মতো শিখে গেছি। কিরে, তুই রেডি হসনি এখনো? তারা কত গিফট সেই জমে আছে কবে থেকে। আমি সকাল থেকে চেষ্টা করছি যতটা পারি একটু গুছিয়ে দিই, না হলে তো এরকমই অগোছালো হয়ে পড়ে থাকবে। তোর না আজকে হসপিটাল জয়েন করার কথা? তাই কথা ছিল, তারপরে ডিসিশনটা একটু চেঞ্জ করলাম। ভাবলাম একেবারে অষ্টমঙ্গলাটা কাটিয়ে তারপরে জয়েন করব। সেটা তুই আমাকে আগে বলবি না? আমি কখন থেকে ওয়েট করছি তোর জন্য। ওই দেখো, আমি কখন বলবো? তুই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলি, আর বলার সুযোগ পাইনি। তুই না বুঝবি না, জানিস তো, বিয়ের পরের এই সময়টা প্রত্যেকটা মেয়ে চায় পুরোপুরি এনজয় করতে। দেখ, কাজ সারা জীবন থাকবে, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না, কিন্তু এই সময়টা আমি তো আর পাবো না বারবার। তাই ভাবলাম সবটা কাটিয়ে তারপরেই জয়েন করবো হসপিটাল। আমি বুঝি, সবটাই বুঝতে পারছি আমি। তোর এখনো আলসেমি কাটেনি, তাই তো? আসলে কাল রাতে তো তুই ঠিক করে ঘুমোসনি, তার জন্যই। কি করে ঘুমাবো আমি? তুই ঘুমোতে দিয়েছিস আমার? যশ, আজকে থেকে কিন্তু আমাকে ঘুমোতে দিতে হবে। আমি কিন্তু এরকম ভাবে সারা রাত জাগতে পারছি না। এটা বললেই হবে? তোকে এত ইজিলি আমি ঘুমোতে দেব? আমার ভেতরে কত কথা জমে আছে, কত কথা শেয়ার করার আছে তোর সাথে। সেই কথাগুলো যতদিন কমপ্লিট না হচ্ছে ততদিন কিন্তু আমি তোকে ঘুমোতে দেব না। ও এতক্ষণ ধরে এখানে কি করছে? দেখ না, আমি তো বারণ করলাম। আমি বললাম যে তোমার এসব ঘরটার মোছার অভ্যেস নেই, ছেড়ে দাও, করতে হবে না এত। তো বললো না, আমার খুবই অভ্যেস আছে, আমার কোনো কষ্ট হবে না। কি বলবি বল? পরের বাড়িতে থাকতে গেলে অত কষ্ট দেখলে চলে না। আর তাছাড়া আজকালকার দিনে কে কাকে কাজ ছাড়া রাখে বলতো? ওই বা এক্সপেক্ট করছে কি করে যে বিনা পয়সায় ও আমাদের বাড়িতে থাকবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া করবে, বিনা পয়সায় ওর লেখাপড়া করানো হবে? এমনি এমনি তো সবকিছু হয় না। হ্যাঁ, আমি মানছি যে ওর কাছে টাকা পয়সা নেই, কিন্তু তাই বলে তো সবকিছু ফ্রিতে হবে না। এটাই যদি চলতে থাকে ওর জীবনে, তাহলে তো সুযোগ নেওয়াটা ওর একটা অভ্যেস হয়ে দাঁড়াবে। আমি তো এমনি এমনি সুযোগ নিচ্ছি না জস্তা। এই বাড়িতে আমাকে যখন যে কাজ বলা হয় আমি তো সব কাজই করে দিই। হ্যাঁ, তাই তো করার কথা, সেটাই তো করার কথা। এনিওয়েজ, আমরা দুজন যেখানে কথা বলছি সেটা কি তুমি দেখতে পাওনি? আমি তো প্রথম থেকে এই ঘরে ছিলাম, ঘর মুছছিলাম, তুমিই তো পরে এলে। ঘরটা মোছা না হলে যায় কি করে? একটা কাপল, হাজব্যান্ড ওয়াইফ, যখন তাদের প্রাইভেট মোমেন্ট কাটায় না, তখন তাদের ঘরে কাউকে ঢুকে পড়তে নেই। কোনো থার্ড পার্সনের সেখানে থাকার কোনো অধিকার নেই। এটা তুমি জানো না? আমি আবার বলছি, আমি এই ঘরেই ছিলাম, তুমি এসেছো এই ঘরে। তোমাদের প্রাইভেট মোমেন্ট একটু পরে শুরু করলেও তো হয়। আমি তো ঘরটা মুছে তারপর কলেজে যাব। আমি বলেছিলাম যে আমি কলেজ থেকে এসে ঘরটা মুছে দেব। রোহিণী দি বললো, তাই আমি ঘরটা মুছতে এসেছি। এ বাবা, না না, সেটা করলে কি করে হবে শবনম? বাসি ঘরে সারাদিন কি করে থাকবো? তবে কি বলতো, তুমি যখন দেখলেই যে তোমার যশদা ঘরে ঢুকে এসছে, তাহলে তোমার হাতের কাজটা একটু তাড়াতাড়ি করে নেওয়া উচিত ছিল। একই জায়গায় ঘষে ঘষে মুছছো, এত ঘষে ঘষে ঘর মোছার দরকার পড়ে না গো। না না, ঘষে ঘষেই তো মুছতে হবে।
ঘরটা ঘষে ঘষেই মুছতে হয়, আর একবার নয় 2-3 বার পরিষ্কার করতে হয়, না হলে ঘর পরিষ্কার হয় না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আমি তো একদম অপরিষ্কার ঘরে থাকতে পারি না, তুই জানিস তো। এ বাবা, জলটা না নোংরা হয়ে গেছে, শবনম প্লিজ একবার পাল্টে এনে মোছো। রোহিণীদি, আমি 2বার জলটা পাল্টে নিয়ে এসেছি, সাবান গুঁড়ো দিয়ে ঘরটা মুছছি, হয়ে এসেছে, আর এইটুকু জায়গা মুছলেই হয়ে যাবে। রোহিণী যেটা বলছে সেটা কি তুমি শুনতে পারছো না? সবসময় সব কথা এত তর্ক করো কেন? যেটা বলছে সেটা করো না, নিজেকে বিশাল দিগ্গজ মনে করো তুমি।